স্বাগতম হোক গল্পে। রাত যত গভীর হয়, গল্প তত জটিল হয়। আলো নিভে গেলে শব্দের ভেতর কান পাতুন। এইখানে প্রতিটা গল্প এক একটা দরজা, যা খুললে হয়তো আপনি ফিরে আসবেন, হয়তো নয়। বাস থেমে আছে, উঠবেন তো? গন্তব্য অজানা, পাশে বসা যাত্রীর পরিচয়ও। জানালা দিয়ে বাইরের অন্ধকারে কিছু যেন তাকিয়ে আছে। আপনি শুনছেন হোক গল্প, আর এবার শুরু হতে চলেছে একটা বাস যাত্রা যার শেষ নেই, শুধু শেষ প্রশ্ন আছে। তৈরি তো? তাহলে চলুন শুনে ফেলি। বাসে চড়া সেই শেষ যাত্রী। রাত 10:25, গাবতলীর একটা ফাঁকা বাস স্ট্যান্ড, যেখানে রাত বাড়ার সঙ্গে সঙ্গে হকাররা বিদায় নিয়েছে। চায়ের দোকানগুলোর আগুন নিভে আসছে, আর বাতাসে ভাসছে রাতের অলস নিস্তব্ধতা। দূরে একটা চ্যাং চ্যাং শব্দ তুলে ঢুকে পড়ল একটা বাস, শ্যামলী এক্সপ্রেস, নাম লেখা সামনের কাঁচে। এই বাসটা প্রতিদিনের মতো আজও ঠিক সময় বের হচ্ছে সাভার রুটে। যদিও রাত 10টার পর এই রুটে যাত্রী পাওয়া যায় হাতে গোনা। ড্রাইভার মজিবর, বছর 45, অভিজ্ঞ আর কম কথা বলে। পাশে কন্ডাক্টর রশিদ, চঞ্চল কিন্তু নিজের কাজটা জানে। আজ রাতে বাসে উঠল মাত্র 4 জন যাত্রী। প্রথমজন সায়ন নামের এক কলেজ ছাত্র। সে উঠেই জানালা পাশে বসে হেডফোনে গান শুনতে শুরু করলো। দ্বিতীয়জন মাঝবয়সী এক কর্মব্যস্ত লোক, হাতে অফিস ব্যাগ। ঘেমে নিয়ে বসে পড়লেন সামনের সারির ডান দিকের সিটে। তৃতীয়জন একটি বৃদ্ধা মহিলা, গলায় উলের চাদর পেঁচানো, কোলে ফলের ঝুড়ি। আর চতুর্থজন অদ্ভুত চেহারার এক বৃদ্ধ, যার চোখে ভারী চশমা, গায়ে ময়লা পাঞ্জাবি আর হাতে একটা কাঠের ছড়ি। তিনি উঠেই সামনের দিকে বসলেন আর চোখ বন্ধ করলেন। বাসে উঠেই যেন সবাই নিঃশব্দ হয়ে গেল। না কেউ কথা বলছে, না কেউ চোখাচোখি করছে। শুধু বাইরে ভেসে আসছে রাস্তা আলো ছায়ার খেলা, মাঝে মধ্যে কুকুরের ডাক, আর দূরদৃষ্টিতে ছুটে চলা হেডলাইটের আলো। বাস ছাড়ল ধীরে ধীরে শহরের আলোকিত রাস্তাগুলো পেরিয়ে অন্ধকারে ঢুকে পড়ল। জানালার পাশে বসা সায়ন লক্ষ্য করল তার মোবাইলে নেটওয়ার্ক নেই। হঠাৎ করে একসময় ড্রাইভার ব্রেক চাপল জোরে। বাস থামল একটা জনমানবী বনাঞ্চলের ধারে। চারপাশে গা ছমছমে অন্ধকার, কুয়াশার আস্তরণ পড়ে আছে পাতার গায়ে। কন্ডাক্টর রশিদ বলল, বাথরুম ব্রেক 5 মিনিট। যাত্রীরা নেমে এলো আস্তে আস্তে। সায়ন একটু পেছনের দিকে ঝাঁটল। অফিস ফেরত লোকটি দাঁড়ালো রাস্তার ধারে সিগারেট ধরাতে, আর বৃদ্ধা মহিলা নিচে নেমে বসে পড়লেন বাসের পাশে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, বৃদ্ধ লোকটি একেবারে বসেই রইলেন, চোখ বন্ধ করে যেন ঘুমে ঢুকে পড়েছেন। মিনিট 10 পর সবাই আবার বাসে উঠতে লাগলো। ড্রাইভার ইঞ্জিন স্টার্ট করতেই হঠাৎ তার চোখ পড়ল বাসের পিছনের দরজায়। একজন নামছে ধীরে ধীরে, পরনে লাল কোট, মাথায় টুপি, গায়ে ধুলো, হাতে একটা কালো ধাতব বাক্স। তিনি নামলেন শান্তভাবে, যেন আগে থেকেই জানতেন কোথায় নামবেন। ড্রাইভার আচমকা চিৎকার করে উঠল, এই লোকটা তো ওঠেনি আমাদের বাসে, আমি তো 4 জন তুলেছিলাম। কন্ডাক্টরও অবাক হয়ে বলল, হ্যাঁ ভাই, 4 জন ছাড়া তো আর কেউ ওঠেনি, প্যাসেঞ্জার কাউন্ট ঠিকই ছিল। তখন পেছনের যাত্রীরাও সতর্ক হলো।
বৃদ্ধা মহিলা বলে উঠলেন, আমি তো কাউকে নামতে দেখিনি। উনি আগে কই ছিলেন? কিন্তু এর মধ্যেই বাস ছেড়ে দিল, আর বাইরের বনের অন্ধকারের মধ্যে হারিয়ে গেল লাল কোটের লোকটা। কেউ আর তাকিয়ে দেখলো না, না চাইলেও না। সবাই মনে মনে একটু গা ছমছমে অনুভব করলো, কিন্তু কিছু বলল না। পরদিন সকালে খবরের কাগজে ছোট একটা রিপোর্ট, সাভার বনাঞ্চলের ধারে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ, পাশে পড়ে আছে একটি ফলের ঝুড়ি। আর ঠিক তখনই গোয়েন্দা অর্ণবের ডেস্কে এসে পড়ল একটি অজানা সূত্র। শ্যামলী এক্সপ্রেসে রাতে নামা সেই পঞ্চম যাত্রী আদৌ মানুষ ছিল তো? গোয়েন্দা অর্ণব বসেছিলেন তার ছোট অফিস ঘরে জানালার পাশে। বাইরে তখন সকাল 9টা বেজে গেছে, আর শহরের কোলাহল আস্তে আস্তে চড়ছে। টেবিলের ওপর এলোমেলোভাবে ছড়ানো কেস ফাইলগুলো, এক কোণে রাখা ক্যাসেট রেকর্ডার, আর দেওয়ালে ঝোলানো বিভিন্ন অপরাধী স্কেচ। সব মিলিয়ে মনে হয় যেন একটা অপরাধ জগতের ক্যানভাস। হঠাৎ টেবিলের ওপরে রাখা ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে কথা বলল এক পুরনো বন্ধু, ইন্সপেক্টর মুর্তাজা, যার সঙ্গে অন্য বহুবার একসঙ্গে কেস কাজ করেছে। কণ্ঠস্বর বাড়ি, কিন্তু চিন্তিত। অর্ণব, আজ সকালেই সাভারের বনের কাছে একটা বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। মৃতদেহর পাশে পড়েছিল একটা ফলের ঝুড়ি, অথচ আশেপাশে কেউ কিছু দেখেনি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, একজন বাসযাত্রীর মতে ওই বৃদ্ধা নাকি রাতে তাদের সঙ্গে ছিল, কিন্তু মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেখানে কোনো রাস্তা বা বাস স্টপ নেই। কিছু একটা গোলমাল আছে। অর্ণব এক মুহূর্ত চুপ করে থাকলো। সে কোনো প্রশ্ন করল না, শুধু জানালো, ঠিকানা দাও, আমি যাচ্ছি। ফোন রেখে ঘর থেকে বেরিয়ে পড়ল সে। পরনে কালো কোট, হাতে একটা পুরনো খাতা, আর কাঁধে ঝোলানো ক্যামেরার ব্যাগ। বাইরে বেরিয়ে একটা হলুদ ট্যাক্সি থামিয়ে উঠে পড়ল। মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন। একজন বৃদ্ধা, যার নাম কেউ জানে না, যে ছিল একটি চলন্ত বাসে, কিন্তু নামলো এমন এক জায়গায় যেখানে বাস কখনো দাঁড়ায় না, আর সেখানে পড়ে আছে তার লাশ। ট্যাক্সি ছুটছে উত্তরের দিকে, শহরের বাইরের দিকে। জানালার বাইরে ক্রমে বদলে যাচ্ছে দৃশ্যপট। উঁচু দালান, ফ্লাইওভার আর ব্যস্ত সিগন্যাল ছাড়িয়ে এখন শুধু ফাঁকা রাস্তা, গাছের সারি, আর পেছনে পড়ে থাকা শহরের আওয়াজ। অর্ণব মনে মনে পূর্বের কিছু অভিজ্ঞতা মনে করার চেষ্টা করল। বাসে চড়া যাত্রী সংখ্যা মেলেনি, অচেনা কেউ ওঠে না জানা নামে, আর তারপর দিনই মৃত্যুর খবর। প্রায় 1 ঘন্টার মধ্যে ট্যাক্সি থামল সাভারের সেই নির্জন বনাঞ্চলের কাছে। ইন্সপেক্টর মুর্তজা আগে থেকেই অপেক্ষা করছিলেন। পাশে ছিল স্থানীয় থানার 2 কনস্টেবল। তারা একটি হলুদ টেপ দিয়ে এলাকাটি ঘিরে রেখেছে। লাশ ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, কিন্তু সেই জায়গা এখনো কুয়াশায় ঢেকে আছে। একটি ছায়া ঘনিয়েছে যেন। অর্ণব নিচু হয়ে মাটিতে লক্ষ্য করল একটা ফুলের ঝুড়ি, যার কিছু আপেল পড়ে আছে এক পাশে, আর একটি হাতের ছাপ যেটা মাটিতে তাজা কাদায় বসে গেছে। তার পাশেই পড়ে আছে এক টুকরো কাপড়ের ছেঁড়া অংশ, গাঢ় লাল রঙের। অর্ণব সেটা হাতে তুলে নিয়ে ইন্সপেক্টরকে বলল, লাল কাপড়? বাসে ওই বৃদ্ধা ছাড়া আর কারো পরনে এমন কিছু ছিল? মুর্তজা বললেন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর বলেছে একটা লোক নামলো, যার গায়ে ছিল লাল কোট আর মাথায় টুপি। কিন্তু বাসে এসে উঠেছিল কবে তা কেউ বলতে পারছে না, কারণ
তারা তো 4জন যাত্রী তোলার কথাই বলছে। অর্ণব আস্তে করে বলল, তাহলে বাসে উঠেছিল 5জন, কিন্তু নামলো 5জন, কিন্তু গুনে ছিল 4জন। পঞ্চম জন কি আদৌ মানুষ ছিল? এক অজানা শীত নেমে এলো মুহূর্তে। চারপাশের গাছের পাতাও যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। গোয়েন্দা অর্ণব সেই লাল কাপড়ের ছেঁড়া টুকরোটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করল। কাপড়টা খুব পুরনো, কিন্তু অদ্ভুতভাবে একেবারে সাদা, গন্ধহীন, যেন বহু বছর ধরে কোথাও রাখা ছিল, অথচ মাটি বা বৃষ্টির স্পর্শ পায়নি। ইন্সপেক্টর মুর্তজা তাকে বললেন, এই রাস্তাটা খুব একটা ব্যবহার হয় না, আশেপাশে জনবসতি নেই, সন্ধ্যার পর এখানে কেউ আসে না। আর এই যে তুমি যেটা ধরলে, আমরা লাল কাপড়টা খেয়াল করিনি, তবে মৃতদেহের পাশে থাকা ফলের ঝুড়ি দেখে বোঝা যাচ্ছে বৃদ্ধা হয়তো বাজার করে ফিরছিলেন। অর্ণব আবারও কাদায় রাখা সেই পাতলা পায়ের ছাপগুলো দিকে তাকালো। সেগুলো একটা বিশেষ দিক থেকে এসে থেমে গেছে গাছের গোড়ায়। সেখানে আর কোনো ছাপ নেই, কিন্তু আশ্চর্যজনকভাবে তার পাশেই হঠাৎ শুরু হয়েছে আরেকটি বড় মাপের পায়ের ছাপ, যেটা দেখে মনে হবে যেন কেউ খুব ভারী কিছু পরে হেঁটে গেছে। সেই ছাপ গিয়ে মিলিয়ে গেছে রাস্তার ধারে। অর্ণব বলল, এখানে 2জন লোক ছিল, একজন ছিল বৃদ্ধা, আরেকজন কে? মুর্তজা বললেন, বাস ড্রাইভার আর কন্ডাক্টরকে থানায় রাখা হয়েছে, চাইলে এখনই কথা বলতে পারো। অর্ণব মাথা নাড়ল, হ্যাঁ, এখনই দেখা করি, তবে ওদের চোখের দিকে আমি নিজে তাকাতে চাই। ঘণ্টাখানেক পরে তারা পৌঁছলো থানায়। সেখানে চুপচাপ বসেছিল মাঝবয়সী বাস ড্রাইভার, নাম মজিবর, আর তার চেয়েও তরুণ কন্ডাক্টর রশিদ। অর্ণব যখন তাদের সামনে বসলো, তারা দুজনেই কিছুটা অস্বস্তিতে পড়ে গেল, যেন কোনো চাপা ভয় বুকে জমে আছে। অর্ণব সোজাসাপটা প্রশ্ন করল, সেদিন রাত 10:30টার বাসে কে কে উঠেছিলেন মনে আছে? ড্রাইভার বলল, স্যার, আমরা সেদিন শহর থেকে 4জন যাত্রী তুলেছিলাম। 2জন পুরুষ, একজন কলেজ পড়ুয়া মেয়ে, আর একজন অফিস ফেরত লোক। আমি নিশ্চিত 4জনই ছিল। অর্ণব জিজ্ঞাসা করল, কিন্তু বাস থেকে নামলেন 5জন, সেটা কিভাবে হলো? এইবার কন্ডাক্টর রশিদ একটু কাঁপা গলায় বলল, স্যার, আসলে ঠিক মনে নেই। এক সময় আমি পেছনের দিকে গিয়ে দেখে আসি, তখন 5জন বসা, কিন্তু নামার সময় কাউকে কিছু না বলেই একজন বনাঞ্চলের রাস্তায় নেমে যায়। আমরা ভেবেছিলাম উনি আগে থেকেই ছিলেন, কিন্তু আজ সকালে শুনে তো মাথা ঘুরে গেল। অর্ণব বলল, বুঝতে পারছি তোমরা আতঙ্কিত, কিন্তু আমি এমন কিছু খুঁজছি যেটা চোখে পড়ে না। বলো তো, ওই নামা লোকটার মুখ মনে আছে? ড্রাইভার বলল, না স্যার, আমরা মুখ ঠিক মতো দেখিনি, শুধু মনে আছে গায়ে লাল কোট ছিল, মাথায় একটা টুপি, আর অদ্ভুত কথা হচ্ছে, তার নামার পর আমরা জানালার কাছে একটা ছায়া দেখেছিলাম। ছায়াটা ঠিক মানুষের মতো ছিল না, একটু যেন বাঁকা, যেন হাওয়ার মতো ভাসমান। কথা শুনে অর্ণবের চোখে আবার সেই লাল কাপড়টা ভেসে উঠল। সে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল ড্রাইভার ও কন্ডাক্টরের দিকে। তারপর বলল, তোমরা কি জানো ওই বৃদ্ধার কোনো আত্মীয় বা পরিচিতের খোঁজ পাওয়া গেছে? মুর্তজা বললেন, না, আশ্চর্যজনকভাবে কেউ তাকে চিনে না। আশেপাশের থানায় ছবিও পাঠানো হয়েছে, কেউ দাবি করেনি লাশটা তার পরিচিতের। অর্ণব ধীরে ধীরে বলল, তাহলে এখানে শুধু একটি রহস্যময় মৃত্যুই নয়, একটি
ছায়ার আগমন হয়েছে বাসে। যে ছায়া নামলো এবং রেখে গেল মৃত্যু। থানার চারপাশে যেন হঠাৎ আরো নিঃশব্দ হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন এগোচ্ছে দুপুরের দিকে, আর অর্ণব বুঝতে পারছিল এটা কোনো সাধারণ কেস নয়। একটা অতি প্রাকৃত ছায়া ঢুকেছে বাসে। সেই ছায়া এক বৃদ্ধাকে নামিয়ে রেখে গেছে চিরতরে। কিন্তু কেন? আর তখনই মুর্তজা বললেন, একটা নতুন তথ্য এসেছে। সেদিন যে মেয়েটি বাসে উঠেছিল সে ফোন করেছে। তার নাম রিমা। সে বলছে বাসে একজন বৃদ্ধাকে সে বসতে দেখে, কিন্তু যখন নেমে যায় তখন কাউকে ওই রকম দেখেইনি। অর্ণবের ঠোঁটে একরাশ চিন্তার রেখা ফুটে উঠল। রিমার সঙ্গে দেখা করতে হবে, কারণ সেদিনকার 5 যাত্রীর মধ্যে সেই একমাত্র যে খেয়াল করেছিল কে উঠে আর কে নামলো। রহস্যের সূত্রটা ওর মধ্যেই লুকিয়ে আছে। বিকেল নাগাদ অর্ণব আর ইন্সপেক্টর মুর্তজা রওনা হলো সেই মেয়েটির সাথে দেখা করতে, যার নাম রিমা। শহরের দক্ষিণ এক ব্যাচেলার গার্লস হোস্টেলে থাকেন তিনি। বয়সে বড়জোর 24-25। রিমার গলা ফোনে শোনার মতোই ছিল, ভীত, সন্দিগ্ধ এবং কেমন যেন দোটানায় জড়ানো। তারা যখন হোস্টেলে পৌঁছলো তখন বাইরের সূর্যটা হেলে পড়েছে পশ্চিমে, আর গলির গায়ে ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে। রিমা নিচে নেমে এলেন। চেহারায় আতঙ্ক স্পষ্ট, চোখের নিচে কালি, হাত দুটো বারবার আঁচলে করে টানছে। অর্ণব তাকে ধীর গলায় বলল, ভয় পাবেন না, শুধু সেই রাতের ঘটনার কথা একটু বিস্তারিত বলুন। রিমা এবার মুখ তুলে তাকিয়ে বললেন, আমি সেদিন শহর থেকে পড়াশোনা শেষ করে ফিরছিলাম। বাসে উঠি ঠিক রাত 10টা 20-তে। আমি মনে করতে পারি 4 জন আমরা যাত্রী ছিলাম। আমি সামনের সিটে বসেছিলাম। কিছুক্ষণ পরেই আমি লক্ষ্য করলাম পেছনের দিকে এক বৃদ্ধা বসে আছেন, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে উনি কখন উঠলেন সেটা আমি দেখিনি। ওনার গায়ে ছিল ফিকে নীল শাড়ি, হাতে একটা পুরনো বাজারের থলে। অর্ণব জিজ্ঞেস করলো, বাকি যাত্রীদের কি আপনি চিনতেন? রিমা মাথা নাড়লেন, না, কেউ পরিচিত ছিল না, তবে সবাই খুব সাধারণ মানুষ মনে হচ্ছিল। কিন্তু বৃদ্ধা মহিলার মধ্যে কিছু একটা অদ্ভুত ছিল, বুঝতে পারছিলাম না ঠিক কি। হয়তো চোখ অথবা চুপচাপ বসে থাকার ধরন, যেন কেউ হঠাৎ ভুল করে অন্য কারো স্বপ্নে ঢুকে পড়ছে। মুর্তজা নোট নিচ্ছিলেন। অর্ণব আবার বলল, আপনি নিশ্চিত নামার সময় বৃদ্ধাকে বাসে দেখেননি? রিমার কণ্ঠ হঠাৎ ভারী হয়ে গেল। না, যখন আমি বাস থেকে নামি তখন পিছনের দিকে তাকিয়ে দেখি উনি নেই। আমি তো ভেবেছিলাম উনি আগে কোথাও নেমে গেছেন, কিন্তু সকালে যখন খবর পেলাম উনি মারা গেছেন, আর ঠিক ওই জায়গাতেই নামানো হয়েছিল একজন অতিরিক্ত যাত্রীকে, তখনই আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। অর্ণব কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ছিল সেই পুরনো লাল কোট পরা ছায়ামূর্তির কথা, যেটা বাসে উঠেছিল। তার ধারণা ছিল বাসের সেই 5ম যাত্রী কারো দেহে চড়ে উঠেছিল। হয়তো ওই বৃদ্ধা নিজেই ছিল তার লক্ষ্য। তবে এখন আরও একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল। এই বৃদ্ধা যদি বাসে সত্যি উঠে থাকেন, তাহলে কোথা থেকে এলেন? কেউ যদি তাকে চিনেও না থাকে, তার কোনো নিকটাত্মীয় নেই, কোথাও তার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তিনি কে? কেনই বা তাকে বেছে নেওয়া হলো? অর্ণব ধীরে ধীরে বলল, রিমা, আপনি কি এমন কিছু লক্ষ্য করেছিলেন যা অন্য কেউ হয়তো খেয়াল করেনি? রিমা একটু ভেবে নিয়ে বললেন, হ্যাঁ, একটা বিষয় মনে পড়ছে। যখন বাস জঙ্গলের দিকে যাচ্ছিল, জানালা কাছে
আমি কিছুক্ষণের জন্য একটা ছায়া দেখি। সে আমার পাশে বসেনি, কিন্তু মনে হচ্ছিল সে ভেতরে ঢোকার চেষ্টা করছে। কাঁচে তার প্রতিচ্ছবি স্পষ্ট ছিল না, যেন ধোঁয়ার মতো। তবে সেই মুহূর্তে বাস কেঁপে উঠেছিল হালকা ঝাঁকুনিতে। অর্ণব এবার উঠে দাঁড়ালো। তার চোখে একরাশ উদ্বেগ আর প্রশ্ন। মুর্তজাকে আলাদা ডেকে নিয়ে সে বলল, রিমার বর্ণনা স্পষ্টভাবে প্রমাণ করে বাসে কোনো অতিপ্রাকৃত শক্তি ঢুকেছিল। সেই শক্তি একজন যাত্রীর রূপ নিয়েছিল। আমি এখন ওই বৃদ্ধা মহিলার লাশটা আবার একবার দেখতে চাই। মুর্তজা বললেন, লাশটা এখনো ফরেন্সিক মর্গে রাখা আছে, কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। অর্ণব বলল, চলো তাহলে, কারণ আমি মনে করি সেই লাশের গায়ে এমন কিছু চিহ্ন থাকতে পারে যেটা আমাদের আরও গভীরে নিয়ে যাবে। এই মৃত্যুর পেছনে আছে এমন এক হাত যা হয়তো দুনিয়ার নয়। রিমা তাদের যাওয়ার সময় হঠাৎ বললেন, স্যার, আর একটা কথা মনে পড়ছে। বৃদ্ধা নামার আগে একবার আমার দিকে তাকিয়ে কিছু একটা বলেছিলেন, কিন্তু শব্দটা ঠিকমতো শুনতে পাইনি। কেবল একটা শব্দ মনে আছে, সে ফিরে এসেছে। তারপর উনি নিঃশব্দে বসেছিলেন। অর্ণব আর এক মুহূর্ত দেরি করল না। তার মাথায় যেন বাজ পড়ল। সে ফিরে এসেছে? তবে কি এই ছায়া আগে এসেছিল, বা কোনো পুরনো ইতিহাস আছে যার পুনরাবৃত্তি হচ্ছে? তাহলে শুধু বাস নয়, গোটা শহরটাই কি কোনো অদৃশ্য অশরীরীর নজরে পড়ে গেছে? মর্গে পৌঁছে অর্ণব থমকে দাঁড়ায়। চারপাশে জীবনের অনুপস্থিতি, নিঃশব্দ দেওয়াল, ধাতব সিঁড়ির ঘ্রাণ এবং মৃদু ফরমালিনের গন্ধ যেন মৃত্যুকে স্পষ্টভাবে জানান দেয়। মৃতদেহগুলোর ভেতর একটিকে আলাদা করে রাখা হয়েছে বৃদ্ধা মহিলার মৃতদেহ, যার নাম এখনো অজানা। শীতল ধাতব টেবিলের উপর শুয়ে আছেন তিনি, শরীর ঢাকা পাতলা সাদা চাদরে। ফরেন্সিক অফিসার ডক্টর শিবেন মুখার্জি বললেন, গোয়েন্দাবাবু, লাশটার শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন নেই। হৃদযন্ত্র হঠাৎ থেমে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, হার্টের টিস্যুতে যে ধরনের ক্ষয় দেখি আমরা ইলেকট্রিক শক বা কেমিক্যাল বার্নে, সেটা মিলছে। অথচ বাইরে তেমন কিছু নেই। আর একটা কথা বলি। অর্ণব বলল, হ্যাঁ বলুন। ডক্টর শিবেন বললেন, মহিলার দুই চোখের রেটিনায় আমরা কিছুটা হিট ড্যামেজ পেয়েছি, যেন হঠাৎ খুব বেশি আলো বা আগুনের দিকে তাকিয়েছিলেন। আর সবচেয়ে অদ্ভুত হলো, তার পাপড়িগুলো একেবারে ছাই হয়ে গেছে, কিন্তু আশেপাশে কোনো পোড়া কিছু নেই। একমাত্র ব্যাখ্যা হতে পারে অন্তর্গত কোনো শক্তি বা চাপ, যা বাইরে দৃশ্যমান নয়। অর্ণব ভ্রুকুচকে বলল, মানে আপনি বলছেন ভেতর থেকে এমন কিছু ঘটেছে যার প্রভাব বাইরে বোঝা যায়নি? ডক্টর শিবেন মাথা নাড়লেন, হ্যাঁ, আর এটাও বলছি, এটা প্রাকৃতিক মৃত্যু নয়। আর একটা বিষয়ে আপনার নজর পড়তে পারে, তার ডান হাতের আঙুলে ছাই রঙের গোল একটা দাগ আছে। আমি একে সাধারণ পোড়া দাগ ভাবছিলাম, কিন্তু কালারটা অস্বাভাবিক। অর্ণব ধীরে ধীরে চাদরটা খুলে বৃদ্ধার ডান হাতটা পরীক্ষা করল। সত্যি সেখানে একটি ধূসর গোল দাগ আছে, যেন কেউ গরম কিছু বসিয়ে রেখেছিল হাতে। কিন্তু কোনো ফোসকা নয়, বরং মরা রঙের ছোপ। দেখতে দেখতে তার মনে পড়ে যায় এক পুরনো মামলা। 6 বছর আগে এক পাণ্ডুলিপির অভিশাপ নিয়ে তৈরি একটা ঘটনার কাহিনী, যেখানে মৃতদের হাতে এমন চিহ্ন পাওয়া গিয়েছিল। সে চুপ করে মুর্তজার দিকে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে এটা সিল, একটা ছাপ। হয়তো কেউ তাকে চিহ্নিত করেছে, একটা চুক্তি অথবা একপাক্ষিক করুণ প্রভাব যা মৃত্যুর আগে তাকে ধরে রেখেছিল। আমাদের এখনই বুঝতে হবে এই সিলটা কিভাবে তার শরীরে এলো। মুর্তজা বলল, গোটা ব্যাপারটাই যেন ভৌতিক অর্ণব। এবার তাহলে কি করব?
অর্ণব জানতো এই কেস তাকে তার যুক্তির বাইরের জগতে টেনে নিয়ে যাচ্ছে। সে এমন নয় যে অলৌকিক ব্যাপারে বিশ্বাস করে, কিন্তু এমন কিছু চিহ্ন, এমন কিছু তথ্য থাকে যা যুক্তি মেনে চলে না। আর তখনই খুলে যায় আরেক দরজা। সে বলল, আমরা খুঁজে বার করব বাসে সেই রাতে ডিউটি থাকা কন্ডাক্টরকে। ড্রাইভার বলেছে সে কাউকে ওঠায়নি। তাহলে কন্ডাক্টর কি বলবেন? মুর্তজা কিছুক্ষণ ফোনে কথা বলে জানালো, ড্রাইভারের নাম মুজিবর ছিল আর কন্ডাক্টরের নাম ছিল রশিদ। সে এখনো বাস কোম্পানির সঙ্গে আছে। আজ বিকেলে ওর সাথে কথা বলা যাবে। ওর বাস ডিপোতে এখন ডিউটি নেই। অর্ণব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে এখনই চলো। রশিদকেও জিজ্ঞাসা করি, কারণ সে যদি বলে সত্যি 5 জন উঠেছিল, তাহলে ড্রাইভার মিথ্যে বলছে। আর যদি বলে 4 জনই ছিল, তাহলে 5 নম্বরটা কে? ডক্টর শিবেন বললেন, আর একটা কথা মনে রাখবেন গোয়েন্দাবাবু, এই মৃতদেহের চারপাশে একটা অদ্ভুত তড়িৎ চৌম্বক প্রতিক্রিয়া পেয়েছি। এটা মেডিকেল ভাষায় বোঝানো কঠিন, কিন্তু সহজভাবে বললে মৃতদেহটা কোনো অদৃশ্য শক্তির সংস্পর্শে ছিল। আমার সহকারী রাতে এখানে একা ছিল, আর সে বলছে হিমঘরের আলো একবার নিভে যায় এবং ঘর ঠান্ডার বদলে হঠাৎ গরম হয়ে উঠেছিল। আপনি সাবধানে থাকবেন। অর্ণব আরেকবার মৃতদেহের মুখের দিকে তাকালো। সেই নিষ্প্রাণ চোখ যেন কিছু বলতে চাইছে। ভেতরে কোথাও একটা কাঁপুনি বয়ে গেল তার। অর্ণব বলল, চলো মুর্তজা, আমাদের সময় নেই। এবার সত্যি অন্ধকারের ভেতর ঢুকতে হবে। আর দুজনে বেরিয়ে পড়ল ওই রাতে বাসে থাকা কন্ডাক্টর রশিদের খোঁজে। ডিপোর বাইরে তখন 3:30। সূর্য মাথার উপর থেকে একটু ঢলে পড়েছে। চারপাশে গুমোট গরমে একটা অস্বস্তিকর নীরবতা তৈরি হয়েছে। বাস গ্যারেজের ভিতর সারি সারি রংচটা বাস দাঁড়িয়ে। কয়েকটি বাসের দরজা খোলা, ভেতরে পরিষ্কার করা হচ্ছে। অর্ণব আর মুর্তজা দাঁড়িয়ে আছে অফিস ঘরের বাইরে। কন্ডাক্টর রশিদের জন্য অপেক্ষা করছে। ওই যে সামনে সাদা শার্ট আর টুপি পরা লোকটা, ওই রশিদ, বলে মুর্তজা। রশিদের চোখে মুখে ক্লান্তি, গায়ের রং ফ্যাকাশে, আর চোখে যেন ঘুম না হওয়ার দাগ। অর্ণব পরিচয় দিয়ে বলতেই রশিদ হঠাৎ চমকে উঠল, যেন এই প্রশ্ন সে আশা করেনি। বাসটা মানে ওই রাতের বাসের কথা বলছেন? তার কণ্ঠে চাপা কাঁপুনি। অর্ণব শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, রাত্রি 10:30টার বাস, বনবিহার রুটে। তুমি কি মনে করতে পারো সেই রাতে কতজন যাত্রী উঠেছিল? রশিদ চোখ নামিয়ে বলল, 4 জন। 2 জন সামনে উঠেছিলেন, একজন মাঝখানে, একজন একদম পেছনে। তবে বাস থেমেছিল একবার বনের কাছে। কেন থামানো হয়েছিল? রশিদ একটু থেমে বলল, সেটাই তো আমি ড্রাইভার মুজিবরকেও বলেছিলাম থামাতে। মনে হচ্ছিল কেউ হাত তুলেছে ডান পাশে বনের ধারে। অন্ধকারে স্পষ্ট দেখিনি, কিন্তু কেউ একজন নড়ছিল যেন। থামতেই দেখি একটা সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে উঠে এলেন। অর্ণব থমকে গেল। তুমি মানে বলছো তোমরা তো হলো 5 জন যাত্রী? না, মানে, রশিদ দ্বিধায় পড়ে গেল। আসলে ব্যাপারটা এমন ছিল না। মহিলা উঠলেন, কিন্তু তার পা ছিল না স্যার। মুর্তজা চমকে উঠে বলল, কি বলছো? পা ছিল না মানে? আমি বুঝে উঠতে পারিনি প্রথমে, রশিদ বলল। তার পা দেখা যাচ্ছিল না অন্ধকারে, কিন্তু যেভাবে তিনি বাসে উঠলেন কোনো আওয়াজ হয়নি। তার চেহারাও স্পষ্টতা ছিল না। মাথাটা একটু ঝুঁকে ছিল আর চুল ছড়ানো ছিল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমি যেন কিছুটা ঘুরে চলে যাই। এরপর দেখি মহিলা পিছনের সিটে বসে আছেন, একদম চুপচাপ। অর্ণব জিজ্ঞাসা করল, তুমি এরপর কি করলে? আমি আর
কিছু বলিনি স্যার, ভয় পেয়েছিলাম। ড্রাইভার মুজিব করেও কিছু বলিনি। আমরা চুপচাপ বাস চালালাম। তবে পেছনের আয়নায় যতবার তাকে দেখার চেষ্টা করেছি, দেখেছি সিট ফাঁকা, কিন্তু পিছনে যাওয়ার সময় দেখেছি তিনি আছেন। মনে হচ্ছিল যেন একটা ছায়া। বাকিদের কি অবস্থান ছিল? দুইজন মাঝ বরাবর, একজন একদম সামনের সারিতে, আর সেই মহিলা পেছনে জানালার ধারে। বাস যখন শেষ স্টপেজে পৌঁছয়, তিনজন নেমে যায়, আর আর পেছন থেকে দেখি মহিলার পাশাপাশি আরেকটা অবয়ব নেমে যাচ্ছে, যেন একজন বৃদ্ধ। অর্ণব ধীরে ধীরে বলল, তুমি নিশ্চিত বাসে কোনো বৃদ্ধ ওঠেননি? না, একদম না, আমি নিশ্চিত। মুর্তজা ফিসফিস করে বলল, তাহলে বৃদ্ধার লাশ এলো কোথা থেকে? রশিদ হঠাৎ অর্ণবের হাত চেপে ধরল। স্যার, সেই রাতের পর থেকে আমার ঘুম হয় না। মাঝরাতে দেখি জানালার বাইরে একটা মুখ তাকিয়ে থাকে। সেই মহিলা, তিনি আমাকে কিছু বলতে চান। আমি দরজা খুলি, কেউ থাকে না, কিন্তু আমার দরজার সামনে কাদামাটির পায়ের ছাপ থাকে। আমি বাঁচতে চাই স্যার, আমি। অর্ণব তাকে থামিয়ে বলল, তুমি এখন বাড়িতে ফিরে বিশ্রাম নাও। যদি মনে কিছু পড়ে আমাদের জানাও। আর একটা কথা, এই কথাগুলো বাইরে কাউকে বলবে না। রশিদ চুপচাপ মাথা নেড়ে সরে গেল। মুর্তজা বলল, অর্ণব, ঘটনা ক্রমশ ভৌতিক দিকে চলে যাচ্ছে। কন্ডাক্টর নিজেই বলছে 5 জন উঠেছে, তাও একজন অদৃশ্য মহিলা। অর্ণব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এটা আর শুধু হত্যার কেস নয় মুর্তজা। এখন আমরা এমন এক যাত্রীর পেছনে ছুটছি যিনি হয়তো কখনো মানুষই ছিলেন না। এবার আমাদের যেতে হবে বাসটার পেছনে, সেই বাস যেটা রাত 10:30টায় বেরিয়েছিল আর ফিরে এসেছিল এক মৃত বৃদ্ধাকে সঙ্গে নিয়ে। পরদিন ভোরে অর্ণব দাঁড়িয়ে রইল রাজারহাটের সিটি বাস ডিপোর এক কোণে। বাসটা আজও দাঁড়িয়ে আছে সেই জায়গায়, WB34X1192। রাত্রি 10:30টার বাস। রংচটা সবুজ সাদা রং, জানালাগুলো ধুলায় ঝাপসা, সামনের কাঁচে শ্যামলী এক্সপ্রেস লেখা। বাসের পেছনের দিকে একগুচ্ছ শুকনো পাতা জমে আছে, যা যেন এক নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই রাতের ঘটনার। ড্রাইভার মুজিবর তখনই এসে উপস্থিত হলো। বয়স প্রায় 45, মুখে চাপ দাড়ি, চোখে ক্লান্তি। সে নীরবে সিগারেট ধরিয়ে বলল, আপনি অর্ণববাবু? অর্ণব মাথা নেড়ে বলল, হ্যাঁ। আপনি কি এখন সময় দিতে পারবেন একটু? মুজিবর একবার সিগারেটের ধোঁয়া ফুঁকে বলল, সেই রাতটার কথা আজও আমার ঘুম ভাঙিয়ে দেয় স্যার। যতই ভুলতে চাই, একটা ছায়া যেন সবসময় পিছনে দাঁড়িয়ে থাকে। কি জানতে চান বলুন? অর্ণব জিজ্ঞাসা করল, বাস থামিয়েছিলেন বনের ধারে? মুজিবর বলল, হ্যাঁ, কেউ দাঁড়িয়ে আছে। আমি হেডলাইটে খেয়াল করলাম, একটা সাদা অবয়ব দেখা গেল। প্রথমে ভেবেছিলাম কেউ অসুস্থ হয়ে বসে আছে, বা হয়তো বয়স্ক কেউ, কিন্তু সে লোকটা বা মহিলাটা যখন ধীরে ধীরে উঠে এলেন, আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক কি দেখেছিলেন? অর্ণব আরেকটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল। মাথা নিচু, সাদা শাড়ি, পা দেখা যাচ্ছিল না। হ্যাঁ, পা ছিল না ওনার, কিন্তু শরীরটা ভেসে ভেসে বাসের দিকে এলো। আমি ঘাড় ফিরিয়ে রশিদের দিকে তাকালাম। সেও স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমাদের দুজনের চোখের সামনে দিয়ে উনি বাসে উঠলেন। একটুও শব্দ হয়নি, সিটে বসার শব্দ না, কাপড়ের ঘষাঘষি, কিছু না। পুরোপুরি নীরব। কেবল জানালার বাইরে হাওয়া কাঁপছিল, যেন কারোর নিঃশ্বাসে গাছের পাতারা দুলে উঠছিল। অর্ণব ধীরে ধীরে বলল, আর কখনো কি আপনি এমন অভিজ্ঞতা পেয়েছেন? না স্যার, জীবনে কখনো না। সেই রাতের পর আমি 1 সপ্তাহ বাস চালাইনি। কেবল ভয় নয়, উনি বাস থেকে নামার সময় আরেকটা ছায়া সঙ্গে ছিল। আমি স্পষ্ট দেখেছিলাম।
কিন্তু বাসে উঠেছিলেন মাত্র 4 জন। আমার রেজিস্টারে নামও আছে, অথচ নেমেছিলেন 5 জন। আমি চোখের সামনে দেখেছি। অর্ণব বলল, তাহলে আপনি বিশ্বাস করেন সেই বৃদ্ধার লাশ যিনি বাসে ওঠেননি তিনি সেদিন ওই বাসেই ছিলেন? মজিবর থমকে গেলেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আমি বিশ্বাস করি। আমরা কেউ তাকে দেখিনি হয়তো, কিন্তু তিনি ছিলেন। হয়তো তাকে কেউ নিয়ে এসেছিল। সেই মহিলা, সাদা শাড়ির মহিলা, তিনি ছিলেন বাহক। হয়তো তিনি কাউকে নিয়ে এলেন বা কাউকে নিয়ে গেলেন। হঠাৎ অর্ণবের ফোন বেজে উঠল। অপর প্রান্ত থেকে মুর্তজা বলল, খবর আছে, বৃদ্ধার পরিচয় পাওয়া গেছে। নাম জয়ন্তী চৌধুরী, বয়স 67, একা থাকতেন হরিদেবপুরে। বাড়িতে কেউ ছিল না, কিন্তু আশেপাশের লোকেরা বলছে 1 সপ্তাহ ধরে উনি বারবার বলছিলেন, আমার জন্য কেউ আসছে। সাদা শাড়ি পরে। আমি জানি এবার আমার সময় হয়ে গেছে। অর্ণব কানে ফোন চেপে রেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ফোন রেখে অর্ণব চোখ বন্ধ করল কিছুক্ষণের জন্য। মুজিবর পিছন থেকে বলল, স্যার, আপনি কি ভাবছেন? অর্ণব ধীরে ধীরে বলল, আমি ভাবছি এই বাসটা কেবল যাত্রীদের নিয়ে চলে না, মাঝে মাঝে এমন কিছু আত্মাও উঠে পড়ে যাদের যাত্রা শেষ হয়ে গেছে, কিন্তু তারা নামেন একেবারে শেষ স্টপেজে, যেখানে আলো ফুরোয় আর ছায়া বাড়ে। সন্ধ্যা নামতেই অর্ণব পৌঁছল হরিদেবপুরের সেই পুরনো বাড়িটিতে যেখানে থাকতেন জয়ন্তী চৌধুরী। বাড়িটা রাস্তার শেষ প্রান্তে। একটু ভিতরে ঢুকে একটা ইট পাথরের প্রাচীর ঘেরা জমিতে। লোহার গেটটা অর্ধেক ভাঙা, তালা ঝুলছে কিন্তু খুলে আছে। বাড়ির চারপাশে আগাছা, বাগানের ঘাস কেটে ফেলা হয়নি বহুদিন। একটা পুরনো কাঠের দোতলা বাড়ি, যার জানালাগুলো অন্ধকারের মতো নিঃশব্দ, আর ভেতরের বাতাসে অজানা আতঙ্কের গন্ধ। অর্ণব ঘরের দরজায় টোকা দিল। কিছুক্ষণের মধ্যে এক বৃদ্ধ লোক দরজা খুলে দাঁড়ালেন। নাম বললেন বিষ্ণুপদ, এই বাড়ির পুরনো কেয়ারটেকার। বিষ্ণুপদ বললেন, জয়ন্তী দেবী তো মাসখানেক ধরেই অদ্ভুত আচরণ করছিলেন। একবার বলতেন তার ঘরে জানালা দিয়ে কেউ তাকে ডাকছে, কখনো বলতেন রাত 3টেয় একটা সাদা শাড়ি পরা মহিলা তার খাটের পাশে দাঁড়িয়ে থাকে। অর্ণব জিজ্ঞাসা করল, আপনারা ভয় পাননি? বিষ্ণুপদ একটু হাসলেন। সেই ভয়টা তো আমাদের মতো লোকেদের নেই স্যার। আমরা জানি কেউ কেউ এই দুনিয়া থেকে যাওয়ার আগে সংকেত পায়। আর জয়ন্তী দেবী তো প্রায় বলতেন, সে আসছে, আমার শেষ যাত্রী এসে গেছে। শেষ যাত্রী? অর্ণব চোখ কুঁচকে তাকালো। হ্যাঁ, ঠিক এই শব্দটাই বলতেন তিনি, শেষ যাত্রী। বলতেন একটা বাস আসবে রাতে, আর সেই বাসেই তিনি উঠবেন। আমি ভাবতাম হয়তো বয়সের কারণে বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু কথা শেষ হওয়ার আগেই অর্ণবের চোখ পড়ল বসার ঘরের এক কোণে রাখা পুরনো কাঠের ট্রাঙ্কের উপর। সেখানে কয়েকটা পাণ্ডুলিপি, কিছু পত্রিকা আর একগুচ্ছ পুরনো চিঠি। অর্ণব অনুমতি নিয়ে একটা খাম খুলে বের করলো। ভেতরের চিঠি লেখা, তুমি যেখানেই যাও না কেন আমি তোমার জন্য অপেক্ষা করব। বনের ধারে সেই বাস স্টপে যেখানে আমাদের শেষ দেখা হয়েছিল। আমি জানি তুমি আসবে সাদা শাড়িতে, আর সেদিনই তোমার যাত্রা শেষ হবে। অরিন্দম। অর্ণব কাগজটা নামিয়ে বিষ্ণুপদের দিকে তাকালো। অরিন্দম কে ছিলেন? ওনার স্বামী, বিষ্ণুপদ বললেন ধীরে। 35 বছর আগে বনবিহারে এক বাস দুর্ঘটনায় মারা যান, ঠিক সেই জায়গায় যেখানে এইবারের ঘটনাটা ঘটেছে। জয়ন্তী দেবী বিশ্বাস করতেন অরিন্দম ওনার জন্য অপেক্ষা করছেন, ওই একই রাস্তায়, ওই একই বাসে। আর যেদিন তারা আবার দেখা করবেন সেদিনই
শেষ যাত্রী তাকেই নিয়ে যাবে। অর্ণবের গলা শুকিয়ে এলো। কেমন যেন একটা অজানা হিমলতা বুকের ভিতর বয়ে যেতে লাগলো। অতীত, মৃত্যু, ভালোবাসা আর অপেক্ষা সব কিছু মিলে তৈরি হয়েছে যেন এক অন্য বাস্তব, এক অলৌকিক মানচিত্র, যেখানে বিজ্ঞান দাঁড়ায় না, দাঁড়িয়ে থাকে শুধু অনুভূতির ছায়া। ঘর থেকে বেরিয়ে আসার সময় অর্ণব পিছনে ফিরে একবার তাকালো। ঘরের দরজা অর্ধেক খোলা, আর জানালার পাশে একটা চেয়ার। মনে হলো কেউ বসে আছেন সেখানে, শুধু ছায়া দেখা যাচ্ছে। এক চিলতে চুল নেমে এসেছে কাঁধে, আর একজোড়া ধূসর চোখ তাকিয়ে আছে সেই খোলা গেটের দিকে, যেন অপেক্ষায় আছেন সেই শেষ যাত্রীর। হঠাৎ পেছন থেকে বিষ্ণুপদের গলা এলো, স্যার, আপনি জানেন তো, জয়ন্তী দেবী মৃত্যুর আগের দিন একবার ঘর থেকে বেরিয়ে বলেছিলেন অরিন্দম এসেছেন আমাকে নিতে। আমি দৌড়ে এসে কিছুই পাইনি, শুধু জানালায় একটা হিমেল ধোঁয়া দেখা গিয়েছিল। অর্ণব কিছু বলল না, ধীরে ধীরে গাড়িতে উঠে বসে রইল। মাথার ভেতর একই কথা ঘুরছে, যদি কিছু আত্মা সত্যি ফিরে আসে, যদি ভালোবাসা কাউকে এতটা টানে যে মৃত্যুর পরেও সে অপেক্ষা করে যায়। রাতের নীল চাঁদ জানালা কাছে পড়ে, যেন চোখের দৃষ্টি ছুঁয়ে গেল সেদিনের বাস, সেদিনের যাত্রী, আর সেই বনের ধারে ঠান্ডা বাতাস, সব মিলে যেন সময়টা আবার ফিরে এলো এক অসমাপ্ত অপেক্ষার মতো। পরদিন সকালে অর্ণব হাজির হয় ফরেন্সিক রিপোর্টের জন্য থানা অফিসে। রিপোর্টটা যদিও প্রত্যাশিত ছিল, জয়ন্তী দেবীর মৃত্যু স্বাভাবিক হৃদরোগে, কিন্তু একটা জিনিস অদ্ভুত লেগেছিল, ওর দেহে কোনো প্রকার জোরপূর্বক আঘাতের চিহ্ন নেই। এমনকি মৃত্যুর সময় মুখে একটুও কষ্টের ছাপ নেই, বরং মুখে ছিল এক ধরনের প্রশান্তি, যেন কারো সঙ্গে দেখা করে তবেই তিনি চলে গেছেন। অর্ণব কেসটা বন্ধ করে দেওয়ার আগে আরেকটা জায়গায় যেতে চাইল, বনবিহার রোডের সেই বাস স্টপ। দুপুরের রোদ পড়েছে তীব্রভাবে, কিন্তু অর্ণবের গায়ে কেমন একটা শীতল বাতাস লাগছিল। মনে হচ্ছিল চারপাশের অদৃশ্য কিছু তাকে দেখছে। বাস স্টপটা এখনো খালি, পাশেই বনের ভেতর ঢোকার একটা সরু পথ। অর্ণব চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই একটা কাগজের টুকরো উড়ে এসে পায়ের কাছে পড়ল। উড়িয়ে নিতেই দেখল পুরনো দিনের একটা বাসের টিকিট। লেখা আছে হরিদেবপুর টু বনবিহার। তারিখটা 1 মাস আগের, অথচ এই রুটে এখন আর বাস চলে না বহুদিন, এবং এই সংখ্যার কোনো বাস গত 1 বছরে চলেনি। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ। অর্ণব ঘুরে দেখল এক বৃদ্ধ লোক ধীরে ধীরে হেঁটে আসছেন। গায়ের উপর ধুলো মাখা পাঞ্জাবি, চোখে গাঢ় চশমা, হাতে একটা লাঠি। তিনি এগিয়ে এসে বললেন, আপনি কি বাসের ব্যাপারে খোঁজ নিচ্ছেন? অর্ণব একটু থমকে গেল। হ্যাঁ, আপনি কে? আমি এই রোডের পুরনো কন্ডাক্টর ছিলাম, নাম গৌরহরি। সেই দুর্ঘটনার দিন আমি ছিলাম সেই বাসে। বাসটা বনের পাশে ধাক্কা খেয়ে উল্টে যায়। অরিন্দমবাবু উনি মারা যান, কিন্তু ওনার স্ত্রী মানে জয়ন্তী দেবী ওই দিন বাসে ছিলেন না। তারপর থেকে প্রতি বছর সেই একই তারিখে এই জায়গায় একটা অদ্ভুত জিনিস হয়। অর্ণব গভীরভাবে শুনছিল। গৌরহরি আবার বললেন, একটা ছায়ার মতো মানুষ হেঁটে আসে বাস স্টপে ঠিক 10:30টায়, বসে থাকে চুপচাপ, আর হঠাৎ এক অদৃশ্য বাস আসে। কেউ দেখতে পায় না, কিন্তু বাতাস বদলে যায়, আর একটা ঠান্ডা শিসের মতো আওয়াজ আসে। তারপর ছায়াটা উঠে যায় বাসে। এবারে আমি সেটা দেখেছিলাম ওই রাতে। অর্ণব চমকে তাকালো। আপনি বলছেন সেই রাতে এক অদৃশ্য যাত্রী এসেছিল? হ্যাঁ, গৌরহরি শান্ত গলায় বললেন। আমি ড্রাইভারকে চিনি, কন্ডাক্টরকে চিনি, কিন্তু এবার বাস থেকে যে নেমে গেল সে কেউ নয়, জয়ন্তী দেবী নিজে। আমি জানি
তিনি বাসে ওঠেননি, কিন্তু নামলেন, হয়তো সেই যাত্রী হয়ে যার জন্য এত বছর ধরে অপেক্ষা করছিলেন। কথা বলার সঙ্গে সঙ্গে বাতাসে একটা ঘূর্ণি উঠল, পাতাগুলো কাঁপতে লাগলো। হঠাৎ বাস স্টপের পাশে সেই পুরনো যাত্রী ছাউনির এক কোণে অর্ণব দেখতে পেল একটা পাতলা সাদা শাড়ি পরা মহিলার ছায়া। মুখ স্পষ্ট নয়, চোখগুলো ঝাপসা, কিন্তু উপস্থিতিটা এতটাই বাস্তব যে অর্ণব নিঃশ্বাস নিতে ভুলে গেল। মুহূর্ত খানেকের মধ্যেই ছায়াটা মিলে গেল বনের দিকে। অর্ণব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো এই জায়গাটা শুধু একটা স্টপেজ নয়, এটা একটা সীমান্ত, যেখানে জীবিত আর মৃতের পথ একবার ছেদ করে যায়। গৌরহরি পেছন থেকে বললেন, শেষ যাত্রী সবসময় কাউকে সঙ্গে নিয়ে যায়, হয়তো এবার তারা আবার একসঙ্গে। অর্ণব ধীরে ধীরে পা বাড়ালো। তার তদন্তের শেষ নেই, কিন্তু গল্পটা শেষ হয়ে গেছে। কিছু কেস হয় যেখানে সত্যি কোনো প্রমাণ থাকে না, থাকে শুধু অনুভব আর বিশ্বাস। জয়ন্তী দেবী কি সত্যি স্বামীর সঙ্গে শেষ যাত্রায় পা রেখেছিলেন? উত্তরটা হয়তো বাস স্টপ 13 বনের ছায়ায় লুকিয়ে আছে। অর্ণব হোটেলে ফিরেই নিজের ডায়েরি খুলে বসে। যতবার কেসটা ভাবছে ততবার মনে হচ্ছে এটা কোনো সাধারণ মৃত্যু নয়। জয়ন্তী দেবীর চোখে সেই প্রশান্তি, সেই নিস্তব্ধতা, যেন কারো সংস্পর্শে এসে তিনি তার বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন। বাস স্টপ 13 সেই বনবিহার বনাঞ্চলের একটা নিজস্ব নিয়ম আছে, যেখানে বাস্তব আর অলৌকিক হাত মিলে চলে। অর্ণব অনেক কেস করেছে, খুন, প্রতারণা, উধাও, কিন্তু এই কেসটা যেন অন্য ধাঁচের। এখানে কেউ কাউকে হত্যা করেনি, কোনো রক্ত ঝরেনি, কিন্তু একটা রহস্যময় যাত্রার ছায়া প্রতিটা পদক্ষেপে ছড়িয়ে রয়েছে। রাতে ঘুমানোর আগে অর্ণব জানালার বাইরে তাকালো। শহরের আলো দূরে, কিন্তু বনের দিকটা ঘন কালো, অন্ধকারে ডুবে। হঠাৎ তার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। রিসিভ করতেই এক বৃদ্ধার কণ্ঠস্বর, আপনি কি গোয়েন্দা অর্ণব? আমি মালতী সরকার বলছি। আমি জয়ন্তী দেবীর ছোটবেলার বান্ধবী। খবরের কাগজে পড়েছি আপনি ওর কেসের তদন্ত করছেন। একটা কথা বলার ছিল। অর্ণব চমকে উঠে বসল। বলুন, আপনি কি জানেন? জয়ন্তী সবসময় বলতো ওর স্বামী মারা যায়নি। ওর স্বামী প্রতিজ্ঞা করেছিল বাসে উঠবে না যদি না ওর সঙ্গে থাকে, আর প্রতি বছর ওই তারিখে ও বনের পাশে গিয়ে বসে থাকতো। বলতো আজ বাসটা আসবে আর আমি যাব। আমরা সবাই ওকে পাগল ভাবতাম, কিন্তু গত বছর হঠাৎ সে বলল, এবার আমার ডাক এসেছে, ওর সঙ্গে ফিরব। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, ও সত্যি বাসে চড়েছে। অর্ণবের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে জানে সব ব্যাখ্যা বিজ্ঞানে নেই, সব প্রশ্নের উত্তর থানা বা রিপোর্টে মেলে না। কিছু কিছু জায়গা কেবল অনুভব করার জন্য। ফোন রেখে দিয়ে সে জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে সেই বনভূমি শান্ত, কিন্তু ভিতরে যেন অদ্ভুত কিছু চলছে। চোখে দেখা যায় না, শব্দে ধরা যায় না, তবু অনুভবে কাঁপন তুলে দেয়। পরদিন সকালবেলায় অর্ণব ঠিক করলো এই কেসে আর কিছু করার নেই। সত্য উন্মোচিত হয়েছে, কিন্তু অন্যরকমভাবে। ফেরার আগে সে একবার আবার গেল সেই বাস স্টপে। এবারও নির্জন, শুধু বাতাসে হালকা গন্ধ, যেন ধূপের। যাত্রী ছাউনির এক কোণে রাখা একটা পুরনো নোটবুক খুলে দেখল জয়ন্তী দেবীর হাতের লেখা। শেষ লাইনটায় লেখা, শেষ পর্যন্ত ওর দেখা পেলাম, আর আমিও সেই শেষ যাত্রী হয়ে রওনা দিলাম। হঠাৎ দূরে একটা পুরনো বাসের হর্ন শোনা গেল। একটা অদৃশ্য শব্দ যেন বাতাসে বাজল। অর্ণব জানে সেটার কোনো বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু মনে হলো কেউ যেন তাকে জানালো আর একটা যাত্রা শেষ হলো। পরবর্তী স্টপেজ
কে জানে কোথায়। দিন তিনেক পর অর্ণব শহরে ফিরে আসে, কিন্তু তার মনের ভেতরে রয়ে যায় সেই বন, সেই বাস স্টপ আর সেই অদৃশ্য যাত্রীর ধাঁধা। অফিসে ফিরে সে রিপোর্ট লিখল ঠিকই, কিন্তু লিখতে গিয়ে বেশ কয়েকবার থেমে যায়। কিভাবে সে ব্যাখ্যা করবে যে একটি মৃত ব্যক্তি বাসে উঠেছিল, কিংবা কিভাবেই বা বোঝাবে যে একটি অতৃপ্ত আত্মা তার ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে চিরদিনের যাত্রায় বেরিয়ে পড়েছিল। পুলিশের কাছে রিপোর্ট গেল, প্রাকৃতিক মৃত্যু, কোনো ফাউল প্লে নেই। কিন্তু অর্ণব জানে সবকিছু সে লিখতে পারেনি। কিছু জিনিস কেবল অনুভবের, বর্ণনার নয়। এক সন্ধ্যায় কাজের ফাঁকে সে আবার পুরনো সেই নোটবুকটা খুলে পড়ে। জয়ন্তী দেবীর শেষ পৃষ্ঠার আরেকটি পাতায় লেখা ছিল, প্রতিটি জীবনের অপেক্ষা শেষে থাকে এক যাত্রা। কেউ তা দেখে, কেউ শুধু অনুভব করে। আমার যাত্রী ফিরেছে, এবার আমি প্রস্তুত। এই লাইনগুলো পড়ে অর্ণব হঠাৎ থমকে যায়। তার মনে পড়ে যায় জীবনে এমন বহু ঘটনা ঘটে যেগুলোর পেছনে লজিক খুঁজতে গেলে কেবলই হতাশই হতে হয়। বরং কিছু কিছু মুহূর্তকে শ্রদ্ধা জানিয়ে মেনে নিতে হয়, হয়তো এটাই সত্য। রাতে বাড়ি ফিরে অর্ণব বারান্দায় বসে। আকাশে চাঁদ, বাতাসে হালকা ঠান্ডা। হঠাৎ দূর থেকে ভেসে আসে বাসের হর্নের শব্দ, খুবই পরিচিত শব্দ। কিন্তু এই সময়ে এই রাস্তায় কোনো বাস চলে না। সে ঘাড় ঘুরিয়ে দেখল রাস্তা ফাঁকা, কিন্তু তার মনে হলো একটা বাস যাচ্ছে ধীরে ধীরে। ভেতরে আলোগুলো জ্বলছে। জানালার পাশে বসে আছেন এক বৃদ্ধা মহিলা, পাশে বসে আছে একজন পুরুষ। দুজনেই হাসছেন, চোখে শান্তি। অর্ণব চোখের পলক ফেলল, আবার তাকালো। সবকিছু স্বাভাবিক, রাস্তায় কেবল বাতাস বইছে। সে উঠে দাঁড়ালো, হালকা হাসলো। কিছু প্রশ্নের উত্তর না পাওয়াই ভালো। প্রত্যেক রহস্যের শেষ মানেই ব্যাখ্যা নয়, অনেক সময় সেটা হয় গ্রহণ, অদৃশ্য কোনো কিছুর প্রতি শ্রদ্ধা। একটা অদ্ভুত যাত্রা সত্যিই শুরু হয়েছিল সেদিন রাতে। সেই বাসে চড়েছিল একজন শেষ যাত্রী, যে এসেছিল কাউকে নিয়ে যেতে আর ফিরেছে চিরশান্তিতে। অর্ণব ডায়েরির শেষ পাতায় লিখে রাখে, সব যাত্রী শেষ গন্তব্যে পৌঁছে যায়, কেউ বাসে ওঠে, কেউ ভালোবাসায়। সে জানে এই কেসের কোনো চার্জশিট হবে না, কোনো কাঠগড়ায় উঠবে না কারো নাম, কিন্তু তার মনে চিরকাল থেকে যাবে সেই যাত্রা, সেই বৃদ্ধা আর সেই শেষ বাস, যে বাস থামে না, কেবল অপেক্ষা করে কারো ভালোবাসা পূর্ণ হবার। বাসটা চলে গেল, কিন্তু গল্পটা রয়ে গেল আপনার মনে। এই ছিল হোক গল্প থেকে আজকের রহস্যজাল মোড়া গল্প, বাসে চড়া সেই শেষ যাত্রী। আপনার চারপাশেও হয়তো লুকিয়ে আছে এমন কোনো যাত্রী যার গন্তব্য শুধুই আপনাকে খুঁজে পাওয়ার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার ভাবনা, আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর এরকম অজানা অদ্ভুত রহস্যে হারিয়ে যেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দিন, যাতে আমাদের পরবর্তী গল্প আপনি মিস না করেন। আমি অর্ণব নয়, তবুও আমি খুঁজে চলি এমন সব গল্প। শোনো গল্প, হারিয়ে যাও শব্দে।